সবাইকে উচ্চমাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে সমাধান করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বেরিয়েছে সেই প্রশ্নবিচিত্রার দর্শনের পেজ নাম্বার 461 পেজের মডেল কোশ্চেন পেপার 6 যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। 3 এর অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য নির্দেশ করো। 1. একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না। দেখো, কখনোই আছে আর না আছে ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো মানুষ নয় দেবতা। দেখো, উদ্দেশ্য হবে কি ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। 2. কেবল পরিশ্রমীরাই সফল হয়। দেখো, কেবল আছে তাহলে এ বচন হবে, আর যখন বচন করব তখন উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে উদ্দেশ্য কি পরিশ্রমী আর বিধেয় সফল। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। পরে উদাহরণ, কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু। দেখো, কিছু আছে তাহলে এটা আয় বচন হবে। সহার্থক আছে, এলেপ করে আয় বচন লিখবো কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু। দেখো, উদ্দেশ্য হবে উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় হবে অব্যাপ্য। পরে উদাহরণ, অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়। দেখো, কদাচিৎ আছে, ব্যতিক্রম নিয়ম, সহার্থক হলে ও বচন হবে, যেহেতু সহার্থক আছে ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো অসৎ ব্যক্তি নয় সুখী। দেখো, উদ্দেশ্য হবে অব্যাপ্য আর বিধেয় হবে ব্যাপ্য। বীর অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। 1. সব শিক্ষিত মানুষ ভদ্র নয়। দেখো, সব আছে আর নয় ও বচন হবে, এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো শিক্ষিত মানুষ নয় ভদ্র। পাশে লিখবো বিবর্তনীয়। তাহলে একে বিবর্তন করলে ও থাকলে আয় বচন হবে, তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো। দেখো, উদ্দেশ্য এক হবে, শিক্ষিত মানুষ হয় অভদ্র। পাশে লিখবো বিবর্তিত। একে আবর্তন করব,
তাহলে আয় থাকলে আয় বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো। দেখো আবর্তনে উদ্দেশ্যবিধি স্থান পরিবর্তন করে, তাহলে অভদ্র আগে আসবে। অভদ্র ব্যক্তি হয় শিক্ষিত মানুষ। পাশে লিখবো আবর্তিত। পরে উদাহরণ, নিঃস্বার্থ মানুষ নেই, নেই আছে ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো মানুষ নয় নিঃস্বার্থ। পাশে লিখবো বিবর্তনীয়। একে বিবর্তন করলে ই থাকলে এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল মানুষ হয় অনিঃস্বার্থ। পাশে লিখবো বিবর্তিত। একে আবর্তন করব, এ থাকলে আয় বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো অনিঃস্বার্থ ব্যক্তি হয় মানুষ। পাশে লিখবো আবর্তিত। 3, বেশিরভাগ লোক কুসংস্কারাচ্ছন্ন। দেখো বেশিরভাগ আছে, সর্বাত্মক আছে, আয় বচন হবে। তাহলে আয় বচন হবে কোনো কোনো লোক হয় কুসংস্কার আচ্ছন্ন। পাশে লিখবো বিবর্তনীয়। দেখো একে বিবর্তন করলে আয় থাকলে ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো। দেখো বিবর্তনের উদ্দেশ্যে এক হবে। লোক গুণের পরিবর্তন হয়, নয় বিধেয় পদের আগে অ বসে, অ কুসংস্কার আচ্ছন্ন। পাশে লিখবো বিবর্তিত। দেখো একে আবর্তন করব, আর আমরা জানি ও বচনে আবর্তন হয় না, তাহলে অতএব চিহ্ন দিয়ে লিখবো ও বচনের আবর্তন সম্ভব নয়। পরে উদাহরণ, সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক। দেখো অবশ্যই আছে, এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল সৈনিক হয় দেশপ্রেমিক। পাশে লিখবো বিবর্তনীয়। একে বিবর্তন করলে এ থাকলে ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো সৈনিক নয় দেশপ্রেমিক। পাশে লিখবো বিবর্তিত। একে আবর্তন করব, ই থাকলে ই বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো। দেখো আবর্তনের উদ্দেশ্য চেঞ্জ হবে, তাহলে অদেশপ্রেমিক আগে চলে আসবে। কোনো অদেশপ্রেমিক নয় সৈনিক। পাশে লিখবো আবর্তিত। সিদাক নির্মলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। 1, তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করো। সিদ্ধান্ত কোনটা? কারণের আগের বাক্য। তিনি জ্ঞানী নন, কি বচন হবে? ই বচন। তাহলে দুটো বাক্য ফাঁকে রেখে আমি সিদ্ধান্ত লিখবো। এলেপ করে কি বচন? ই বচন। তিনি নন জ্ঞানী। দেখো দুটো পদ পেলাম, পক্ষপদ পেলাম,
আর সাধ্যপদ পেলাম। এবার খুঁজবো তিনি আর কোথায় আছে, তিনি সুবক্তা নন, তাহলে এই বাক্যটা অপদানাশ্রী বাক্য হবে। এলেপ করে বচন করব, কি বচন? ই বচন হবে। তিনি নন সুবক্তা। দেখো আর বাকি আছে একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন। একমাত্র আছে, এ বচন হবে, উদ্দেশ্য চেঞ্জ হবে, কি বচন হবে? এ বচন। এলেপ করে এ বচন লিখবে সকল সুবক্তা হয় জ্ঞানী। দেখো সাজানো হয়ে গেল, চিহ্নিত করব। তিনি আছে পক্ষপদ এস, জ্ঞানী আছে সাধ্যপদ পি, সুবক্তা এম, সুবক্তা এম। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। তাহলে প্রথম নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না, দেখো হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো, যে প্রত্যেকটি নাই 3টি পদ থাকবে, দেখো 3টি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখো, হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। ই বচনের উভয় পদ ব্যাপ্য, ই বচনের উভয় পদ ব্যাপ্য। তাহলে দেখো সুবক্তা দুটি আশ্রয় বাক্যে দুবারই ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, দেখো পক্ষপদ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ জ্ঞানী, দেখো আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, দেখো নিয়ম মানেনি। নিয়ম কি ছিল? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এখানে হয়েছে, তাহলে এটা অবৈধ, যেহেতু সাধ্য পদ তাহলে অবৈধ, সাধ্য দোষ। এবার আমরা মূর্তি আর সংস্থান আঁকবো। তাহলে মূর্তি বলে পয়েন্ট, মূর্তি, তাহলে মূর্তি কি হবে? বচন 3টে আছে, মূর্তি, এ ই ই। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আছে এম, তারপরে আছে পি, অপ্রধান আশ্রয় বাক্য আছে এস এম, এস এম, এম এম এ যোগ করব। কোন সংস্থান? প্রথম সংস্থান, প্রথম সংস্থান। তাহলে দোষ কি পেলাম? অবৈধ সাধ্য দোষ। তাহলে এবার ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ সাধ্য দোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই নিয়ম মানা হয়নি, কেননা সাধ্যপদ জ্ঞানী প্রধান আশ্রয় বাক্যের এই বচনের বিধিও স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু এই পদটি সিদ্ধান্তের ই বচনের বিধিও স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্টুম। তোমরা এইভাবে লিখলে তোমরা 4-4 পাবে। পরে উদাহরণ, রবীন্দ্রনাথ একজন দার্শনিক, কেননা তিনি হলেন কবি আর সব কবিরাই দার্শনিক। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করো, সিদ্ধান্ত কোনটা? কেননার আগের বাক্য, রবীন্দ্রনাথ একজন দার্শনিক। তাহলে এটা সিদ্ধান্ত, দুটো বাক্য ফাঁকা রেখে সিদ্ধান্ত লিখবো, এলেপ করে, কি বচন হবে? এ বচন। রবীন্দ্রনাথ হয় দার্শনিক। দেখো দুটো পদ পেলাম, পক্ষপদ পেলাম আর সাধ্যপদ পেলাম। এবার খুঁজবো রবীন্দ্রনাথ আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্য অপ্রধান আশ্রয় বাক্য হবে। দেখো তিনি হলেন কবি, তিনি মানে কে? রবীন্দ্রনাথ, তাহলে এটা অপ্রধান আশ্রয় বাক্য হবে, কি বচন হবে? এ বচন। যে রবীন্দ্রনাথ হয় কবি আর বাকি আছে সব কবিরাই দার্শনিক, কি বচন? এ বচন হবে, প্রধান আশ্রয় বাক্য হবে। সকল কবি হয় দার্শনিক। এবার চিহ্নিত করব, রবীন্দ্রনাথ পক্ষপদ এস, দার্শনিক সাধ্যপদ পি, কবি হেতুপদ এম, কবি হেতুপদ এম।
এবার পরপর নিয়ম অনুসরণ করব। তাহলে প্রথম নিয়ম দেখবো, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না, দেখো হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখবো যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখবো যে প্রত্যেকটি নাই 3টি পদ থাকবে, দেখো 3টি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য, এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। তাহলে হেতুপদ কবি দেখো একবার ব্যাপ্য হয়েছে প্রধান আশ্রয় বাক্যে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, দেখো পক্ষপদ 2 জায়গায় ব্যাপ্য হচ্ছে, নিয়ম মেনেছে। তাহলে এই 5টা নিয়ম মানলে কি হবে, যুক্তিটি বৈধ। তাহলে এই যুক্তি আছে বৈধ যুক্তি। তাহলে আমরা মূর্তি আর সংস্থান আঁকবো, তাহলে মূর্তি, মূর্তি পয়েন্ট, তাহলে মূর্তি কি হবে, 3টে বচন পরপর হচ্ছে মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে এম আছে আর পরে পি আছে, অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস আর এম, এম এম এ যোগ করব কোন সংস্থান, প্রথম সংস্থান। তাহলে এবার পয়েন্ট হচ্ছে দোষ, দেখো দোষ নেই। তাহলে এবার ব্যাখ্যা পয়েন্ট করে লিখতে হবে তোমাদের এইভাবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে, এটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি। তাহলে বৈধ মূর্তির নাম কি হবে, দেখো যদি এ এ হয় তাহলে এর বৈধ মূর্তি হবে বারবার বি এ আর, বি এ আর এ, আর বচনের নিচে কি করবো, আন্ডারলাইন করবে। তাহলে তোমরা যদি এইভাবে ব্যাখ্যা সমেত লিখতে পারো তাহলে তোমরা 4/4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।